বাড়ির পুজো হোক কিংবা বড় কোনো পুজো বা দুর্গা পুজো, পূজার শেষে যজ্ঞ অবশ্যই হয়, তাই তো? যেটাকে আমরা কখনো যজ্ঞ বলি, কখনো হোম বলে থাকি। এবং এই যজ্ঞ হয় কি, কাঠে ঘৃতাহুতি দিয়ে। এই যে যজ্ঞ করার নিয়ম, এটা কিন্তু আগে খুব সহজ সরল ছিল না, বা অনেক জটিলতা ছিল। এই জটিলতাগুলোকে কাটিয়ে তুলেছে যে দর্শন, আজকে আমরা সেই দর্শন নিয়ে আলোচনা করব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আমরা শুরু করেছি ক্লাস 11 ফিলোসফির যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে বিভিন্ন দার্শনিক সম্প্রদায়, তার সম্পর্কে। এবং আমরা ইতিপূর্বেই ন্যায়, বৈশেষিক, সাংখ্যযোগ এদের সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা অপর একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে মীমাংসা দর্শন। মীমাংসা দর্শন প্রতিষ্ঠা করেন মহর্ষি জৈমিনী। মহর্ষি জৈমিনী ছিলেন কিন্তু মহর্ষি ব্যাসদেবের বা বেদব্যাসের শিষ্য। বেদব্যাসের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ, হ্যাঁ কি না? আচ্ছা, প্রশ্ন রইল, বেদব্যাস কী রচনা করেছিলেন? এটা তোমাদের জানা উচিত। কমেন্টে তোমরা জানিয়ে যেও যে বেদব্যাস কী রচনা করেছিলেন, কী জন্য তিনি বিখ্যাত, বা এখনই কমেন্ট করে দাও। চলো পড়ায় আসা যাক। তো মহর্ষি জৈমিনী হচ্ছেন বেদব্যাসের শিষ্য। মহর্ষি জৈমিনীর জন্ম বৃত্তান্ত সম্পর্কে, অর্থাৎ তিনি কত খ্রিস্টাব্দে জন্মেছিলেন বা কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত জীবিত ছিলেন, এ ব্যাপারে কিছু জানা যায়নি। আনুমানিক তিনি 2000 খ্রিস্টপূর্বাব্দে তার আবির্ভাব বা জন্ম। এবং তিনি যেহেতু মহর্ষি বেদব্যাসের শিষ্য, তার মানে মহর্ষি বেদব্যাসের সমসাময়িক। মহর্ষি জৈমিনী এই যাগযজ্ঞ অর্থাৎ বেদের কর্মকাণ্ডকে নিয়ে বিশেষভাবে আলোচনা করেন এবং তিনি দেখান যে যাগযজ্ঞের মাধ্যমে মানুষ কীভাবে মুক্তি লাভ করতে পারে, স্বর্গ লাভ করতে পারে, পুণ্য লাভ করতে পারে। বিভিন্ন ধরনের তিনি যাগযজ্ঞের নির্দেশ দিয়েছেন। অশ্বমেধ যজ্ঞের নাম তোমরা শুনেছ, যে যজ্ঞেতে একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হয় বিভিন্ন রাজ্যের, এবং যদি কেউ তার প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে রাজার সৈন্যের সঙ্গে তাকে যুদ্ধ করতে হয়। নরমেধ যজ্ঞ, এই নামটাও হয়তো তোমরা শুনে থাকবে, যে যজ্ঞে কী করা হয়, একটা শিশুকে তারই ইচ্ছায় হাসি মুখে আগুনে প্রবেশ করতে হয়। যদিও এই যজ্ঞ খুব রেয়ার, কেউ করেনি আজ পর্যন্ত, কারণ কোনো শিশুই স্বইচ্ছায় আগুনের মধ্যে নিজেকে উৎসর্গ করে না। এছাড়াও আরও অনেক যজ্ঞ রয়েছে। কিছু যজ্ঞ ঘি দিয়ে হয়, কিছু যজ্ঞ সোনা রূপার মতো ধাতু দিয়ে হয়, কিছু যজ্ঞ দধি দিয়ে হয়, কিছু যজ্ঞ মাখন দিয়ে হয়। এই রকম বিভিন্ন যজ্ঞ, কোন যজ্ঞ করলে কি ফল পাওয়া যায়, এই সমস্ত বিষয়ে বিশেষভাবে আলোচনা হচ্ছেন এই মীমাংসা দার্শনিক জৈমিনী। জৈমিনী মনে করেন মানুষের কর্মের ফল, কিছু কর্মের ফল তৎক্ষণাৎ পাওয়া যায় এবং কিছু কর্মের ফল জমা থাকে, যা পরবর্তীকালে তাকে লাভ প্রদান করে। এই জমিয়ে থাকা ফলকে তিনি বলেছেন অপূর্ব। অপূর্ব অর্থাৎ কি, যে কর্মের ফল এখন সচক্ষে দেখা যায় না, কিন্তু কর্মের ফল অবশ্যই পাওয়া যাবে। যজ্ঞের ফলও কিন্তু সেরকম একটা অপূর্ব, অর্থাৎ যজ্ঞের ফল সঞ্চিত থাকে, যা পরবর্তী জীবনে তোমাকে তার ফল প্রদান করে থাকে। যেমন তুমি যদি স্বর্গ কামনার জন্য যজ্ঞ করো, তো সেই যজ্ঞের ফল কি হবে না, তোমার জন্য গচ্ছিত থাকবে এবং মৃত্যুর পর তোমার পরবর্তী জীবনটা স্বর্গে যাবে। এবার এই জীবনটা সচক্ষে দেখা যায় না, অপূর্ব এমন একটা বস্তু। আর কিছু যজ্ঞের ফল সরাসরি পাওয়া যায়, যেমন হচ্ছে তুমি যদি একটা পুকুর প্রতিষ্ঠা করে দাও, তাহলে সেই যজ্ঞের ফল তুমি সচক্ষে দেখতে পাবে, কিছু মানুষ ব্যবহার করছে বা তুমি নিজেও ব্যবহার করতে পারবে। এখন গরম খুব বেড়েছে, সবাই বলছে গাছ লাগান। আচ্ছা, এখন কিন্তু কেউ গাছ লাগিও না, একটু গরমটা কমে যাক, গাছ লাগিও। তো এই মীমাংসা দর্শন কিন্তু বৃক্ষ প্রতিষ্ঠার কথাও বলেছে। অনেক জায়গায় দেখবে প্রতিষ্ঠিত বৃক্ষও রয়েছে, প্রতিষ্ঠিত অশ্বত্থ গাছ বা প্রতিষ্ঠিত বট গাছ, বা আমরা যদি ট্রাইবাল এরিয়ায় যাই, ওখানে তো শাল গাছেরও পুজো করা হয়। তো এই রকম ব্যাপার আর কি। এগুলো কিন্তু হচ্ছে এমন যজ্ঞ যে কর্মের ফল সরাসরি পাওয়া যায়।
আর কিছু যজ্ঞ আছে যেগুলো ফল পরবর্তীতে পাওয়া যায়। মীমাংসা দর্শন এই সমস্ত নিয়ে আলোচনা করে। আর কি করে মীমাংসা দর্শন কিন্তু অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতির্বিদ্যা নিয়েও কিন্তু আলোচনা করে। জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে মানে নামটা তোমরা নিশ্চয়ই শুনেছ। ওই 9টা গ্রহ হয় এবং 27টা নক্ষত্র হয় এবং বিভিন্ন যে চক্র হয়, জাত চক্র, যে অনুযায়ী রাশি হয়, 12টি রাশি হয়, তাই তো, মেষ, বৃষ ইত্যাদি ইত্যাদি। তোমাদের রাশি কি তোমরা জানো নিশ্চয়ই। আচ্ছা, না জানলে আমার সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দিতে পারবো। ওকে, আমরা পরে আসছি। তো এই জ্যোতিষ তত্ত্ব নিয়ে কিন্তু আলোচনা করেন মহর্ষি জৈমিনী। অবশ্য মহর্ষি জৈমিনী একা জ্যোতিষ নিয়ে আলোচনা করেননি। মহর্ষি জৈমিনীর সঙ্গে পরাশর ঋষিও কিন্তু জ্যোতিষ নিয়ে আলোচনা করেছেন। তবে বলা বাহুল্য, পরাশর ঋষি বা পরাশর সংহিতা জ্যোতিষ সম্পর্কে যে কথা বলে তার থেকে কিন্তু সহজ সরলভাবে ব্যাখ্যা করেন মহর্ষি জৈমিনী। তো এই কারণে আধুনিক কালে বা বর্তমান সময়েতে পরাশর সংহিতার জ্যোতিষতত্ত্বের পরিবর্তে মহর্ষি জৈমিনীর জ্যোতিষতত্ত্বকে নিয়ে কিন্তু বেশি আলোচনা করা হয়। এবং জৈমিনী যে গ্রন্থটি বিশেষ করে রচনা করেছিলেন তা হচ্ছে জৈমিনী সূত্র এবং মীমাংসা সূত্র। জৈমিনী সূত্র, মীমাংসা সূত্র থেকেই পরবর্তীকালে মীমাংসা দর্শনের উৎপত্তি হয়। মীমাংসা দর্শন কিন্তু আস্তিক। আস্তিক কারা? আগেই বলেছি, যারা বেদ স্বীকার করে, তো এরাও বেদ স্বীকার করে। এবং কীরকম আস্তিক? এরা হচ্ছে বেদ নির্ভর আস্তিক, অর্থাৎ সম্পূর্ণভাবে বেদের উপর নিয়োজিত। এরা বেদের কর্মকাণ্ডকে নিয়ে বেসিক্যালি আলোচনা করে। এমসিকিউ আসতে পারে কিন্তু, বেদের কর্মকাণ্ডকে নিয়ে আলোচনা করে কোন দর্শন? তো উত্তর হবে মীমাংসা। আচ্ছা, মীমাংসা দর্শনকে কিন্তু পূর্ব মীমাংসাও বলা হয়। পূর্ব মীমাংসা, যার প্রতিষ্ঠাতা মহর্ষি জৈমিনী। আর উত্তর মীমাংসা রয়েছে, উত্তর মীমাংসাকে বেদান্ত দর্শন বলা হয়, যেটা নিয়ে আলোচনা করে হচ্ছে বেদের জ্ঞান কাণ্ডকে নিয়ে। তো বেদের কর্মকাণ্ডকে নিয়ে আলোচনা করে পূর্ব মীমাংসা, আর বেদের জ্ঞান কাণ্ডকে নিয়ে আলোচনা করে উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসার প্রতিষ্ঠাতা মহর্ষি জৈমিনী, আর উত্তর মীমাংসার প্রতিষ্ঠাতাকে সেটা তো পরের ক্লাসে বলবো। উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন নিয়েও আমি একটা ক্লাস নেক্সট সপ্তাহে নিয়ে আসছি। আমি প্রতি সপ্তাহে একটা করে ক্লাস নিয়ে আসি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই মীমাংসা দর্শন। এবং মীমাংসা দর্শন যেহেতু বেদ স্বতন্ত্র দর্শন, তাই এরা বেদ স্বীকার করে এবং বলছে বেদ, এই দর্শনের নাম মীমাংসা হওয়ার কারণ হচ্ছে কি না, এই দর্শন বেদ সম্পর্কে প্রচলিত যে বিভিন্ন স্ববিরোধী মত বা বিরুদ্ধ মতগুলো ছিল সেগুলোকে একত্রিত করে তাদের সমস্যার মীমাংসা করে। সেই জন্য এই দর্শনের নাম হয়েছে মীমাংসা। মীমাংসা দর্শন পরবর্তীকালে 2টি শাখায় ভাগ হয়ে যায়। মানে বেসিক্যালি 2টি শাখায় ভাগ হয়ে যায়। একটা হচ্ছে প্রাভাকর মীমাংসক আর একটা হচ্ছে ভাট্ট মীমাংসক। আচ্ছা, এর আগে যে সমস্ত চ্যাপ্টারগুলো পড়েছি তাদের শ্রেণীবিভাগ খুব একটা ছিল না, একমাত্র ন্যায় দর্শনে ছিল। ন্যায় দর্শন 2 ভাগে ভাগ হয়েছিল, একটা হচ্ছে নব্য ন্যায় আর একটা হচ্ছে প্রাচীন ন্যায়। এই তারপরে এতগুলো চ্যাপ্টার ছিল যাদের মধ্যে বিভাগ বা শ্রেণীবিভাগ ছিল না, কিন্তু মীমাংসা দর্শনের শ্রেণীবিভাগ হয়। মীমাংসা দর্শনকে 2 ভাগে ভাগ করা যায়, বেসিক্যালি 2 ভাগে। তৃতীয় আরেকটি সম্প্রদায় রয়েছে, মিশ্র সম্প্রদায়, মিশ্র মীমাংসা সম্প্রদায়, যার প্রতিষ্ঠাতা হচ্ছেন মুরারি মিশ্র। যাই হোক, তো তার সম্প্রদায়টা খুব বেশি প্রাধান্য বা গুরুত্ব পায় না। তো বেসিক্যালি মীমাংসা দর্শনকে 2 ভাগে ভাগ করা যায়, ভাট্ট আর প্রাভাকরপন্থী। তো প্রাভাকর সম্প্রদায়ের বা প্রাভাকর মীমাংসক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রাভাকর মিশ্র, আর ভাট্ট সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুমারিল ভাট্ট। আর মিশ্র সম্প্রদায় তো রয়েছে মুরারি মিশ্র। এবং এদের মধ্যে মেন পার্থক্য কি? প্রমাণকে কেন্দ্র করে। মীমাংসা দর্শনে প্রাভাকর সম্প্রদায়রা 5টি প্রমাণ স্বীকার করে: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি। মনে থাকতে হবে এবং এই নাম্বারটা মনে রাখতে হবে অ্যাটলিস্ট, যে এরা 5টি প্রমাণ স্বীকার করে প্রাভাকর সম্প্রদায়: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ আর অর্থাপত্তি। কিন্তু ভাট্ট সম্প্রদায় এই 5টা প্রমাণ ছাড়াও আরও একটা এক্সট্রা প্রমাণ স্বীকার করে, যেটা হচ্ছে অনুপলব্ধি। অর্থাৎ ভাট্ট সম্প্রদায় মতে প্রমাণ হচ্ছে 6টি: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। অনুপলব্ধির অভাবকে কেন্দ্র করে তৈরি হয়
এবং মীমাংসক সম্প্রদায় মানে প্রাভাকর মীমাংসক সম্প্রদায় অভাবকে স্বীকার করেন না, সেই জন্য এরা অনুপলব্ধিকেও স্বীকার করেন না। প্রথম অবস্থায় যে পরম আদর্শ ছিল, পরম পুরুষার্থ ছিল, তা হচ্ছে ধর্ম। ধর্মকে এরা পরম পুরুষার্থ মনে করতো এবং ধর্মের পথে চলাটাই এদের জীবনের লক্ষ্য ছিল। তোমরা রামায়ণ বা মহাভারতের গল্প যদি পড়ো, সেখানে দেখবে ধর্ম নিয়ে প্রচুর আলোচনা রয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠির যে ধর্ম পালনের জন্য সমস্ত কিছু ছেড়ে দিচ্ছে বা ধর্মের জন্য সমস্ত কিছু করছে, বা আমরা ধর্মরাজ হরিশ্চন্দ্রের নামও পাই, যে তার সত্য ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে শ্মশানে গিয়ে নিজের পুত্রকে দাহ করতে যাচ্ছে, এরকম ব্যাপার আর কি, বা শ্মশানের চণ্ডালের কাজ নিয়েছে রাজ সিংহাসন ছেড়ে। অর্থাৎ ধর্ম একটা উচ্চ পর্যায়ে ছিল এই সময়। তো মীমাংসকদের মধ্যেই তাই ধর্মকেই পরম পুরুষার্থ বলে মনে করা হয়। তবে পরবর্তীকালে ধর্ম থেকে এরা একটু সরে এসে মোক্ষের দিকে গুরুত্ব দেয়। তো সূচনা পর্বে ধর্মই এদের পরম পুরুষার্থ ছিল, পরবর্তীকালে মোক্ষ, এবং এই মোক্ষটাও কিন্তু তারা ধর্মপথেই লাভ করা সম্ভব এমনটা বলেছে, বা ধর্মের যে উপায়গুলি রয়েছে সেগুলো অনুসরণ করলে বা ধর্ম মেনে চললেই মানুষ মুক্তি বা মোক্ষ লাভ করতে পারে। এবং এরা মোক্ষ বলতে মৃত্যুর পর মোক্ষটাকেই বুঝিয়েছেন। জীবিত অবস্থায় ব্যক্তি মোক্ষ লাভ করবে এমনটা এরা মনে করেন না। সেই সঙ্গে আর একটা ব্যাপার বলে রাখি, এরা এত কিছু যাগ যজ্ঞ অনুষ্ঠান ইত্যাদির কথা বলে, বা বৃষ্টির জন্য বরুণ দেবতার পুজো করা উচিত, বা জলের জন্য বরুণ দেবতার পুজো করা উচিত, বায়ুর জন্য পবন দেবের পুজো করা উচিত, মেঘের জন্য ইন্দ্রের পুজো করা উচিত ইত্যাদি অনেক কিছুর কথা বললেও আলটিমেট কিন্তু মীমাংসক সম্প্রদায় হচ্ছে নিরীশ্বরবাদী, অর্থাৎ এরা কিন্তু ঈশ্বর স্বীকার করেন না। তো এরা হচ্ছে নৈসর্গিক ঈশ্বর, যাদেরকে আমরা প্রাকৃতিক ঘটনার কারণ বলে মনে করি। অর্থাৎ মীমাংসক দর্শনে যে সমস্ত ঈশ্বর স্বীকার করা হয়, ইন্দ্র মেঘের প্রতিরূপ, সূর্য সূর্যের প্রতিরূপ, চন্দ্রদেব বা হচ্ছে বরুণদেব জলের প্রতিরূপ, অর্থাৎ প্রকৃতির পুজো করে এরা, কিন্তু সেই অর্থে ঈশ্বর পরমেশ্বর বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আল্লাহ গড যাই বলো না কেন, এদের উপাসনা কিন্তু এরা করে না। তবুও এরা আস্তিক, কারণ এরা বেদ স্বীকার করে, এবং শুধু বেদ স্বীকার নয়, বেদ এদের কাছে কিন্তু একদম পরমাদর্শ, বেদকে কেন্দ্র করেই এই দর্শন সৃষ্টি হয়েছে। এবং এরা বেদ প্রতিষ্ঠার জন্য মূলত 4টি কথা বলেন। বেদ একমাত্র সেই বিষয়ের জ্ঞান দেবে যা অন্য কোনো প্রমাণের দ্বারা পাওয়া যায় না। যেমন জল কী করে না আগুন নিভিয়ে দেয়, বা বরফ উষ্ণতাকে গ্রাস করে নেয়। এই যে ব্যাপারগুলো, এগুলো তো আমরা চোখেই দেখতে পাই। তো এর জন্য কিন্তু বেদের প্রমাণের বা বেদের প্রামাণ্যের প্রয়োজন হয় না। সেকেন্ডলি যেটা, যে বেদের সঙ্গে অন্যান্য প্রমাণের কিন্তু কোনো বিরোধিতা থাকলে চলবে না বা থাকবে না। থার্ড হচ্ছে বিভিন্ন বেদ বাক্য স্ববিরোধ মুক্ত হবে, অর্থাৎ তাদের মধ্যে বিরোধ থাকবে না, আর যদিও থাকে সেই বিরোধটা কিন্তু স্ববিরোধী হবে না। এবং বেদ মানেই তাতে অবশ্যই এমন বিষয় থাকবে যেগুলো হয়তো যুক্তিতর্কের অতীত, যেমন স্বর্গ পরজন্ম, এগুলো সত্যি যুক্তিতর্কের দ্বারা প্রমাণ করা যায় না, কিন্তু তা বলে এই নয় যে অযৌক্তিক হবে, যেমন ওই ভূত প্রেত ইত্যাদি নিয়ে আলোচনা করবে এমনটা কিন্তু নয়। আর বেদের প্রামাণ্যের সবচেয়ে বড় কাজ হচ্ছে যখন কোনো বিষয় থেকে ধরো 3-4টি সিদ্ধান্ত বেরোলো, সেক্ষেত্রে কোনটা গ্রহণযোগ্য হবে সেটা কিন্তু আলটিমেট সিদ্ধান্ত নেবে বেদ। ধরো অমাবস্যায় ভাত খাওয়া যাবে নাকি যাবে না, দুটো মত দুজনে মিলে খুব তর্কাতর্কি করছে, এবং এদের সমস্যার সমাধান করবে কে? অবশ্যই বেদ। বেদে যদি লেখা থাকে অমাবস্যায় ভাত খাওয়া যাবে তাহলে খাওয়া যাবে, আর যদি লেখা থাকে বেদে যে না খাওয়া যাবে না তাহলে যাবে না। তাহলে এই রকম সমস্যার সমাধান কিন্তু বেদ করে, তাই বেদ একটা প্রামাণ্য গ্রন্থ। বেদের অপর নাম শব্দ প্রমাণ। তো এই ছিল আজকের ক্লাস মীমাংসা দর্শনের উপর। তো মীমাংসা দর্শন থেকে 2-4টে শর্ট কোয়েশ্চেন তোমাদের জেনে রাখতে হয়। এই দর্শনের প্রতিষ্ঠাতাকে, এই দর্শন কয় ভাগে বিভক্ত, প্রাভাকর সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, ভাট্ট সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, প্রাভাকর সম্প্রদায় কয়টি প্রমাণ স্বীকার করে, ভাট্ট সম্প্রদায় কয়টি প্রমাণ স্বীকার করে,
অভাব পদার্থকে কেন্দ্র করে কোন প্রমাণ প্রতিষ্ঠিত, ইত্যাদি ইত্যাদি। তো ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর একটা প্রশ্ন তো করাই আছে যে মহর্ষি বেদব্যাস কী করেছিলেন, এটা কমেন্টে জানিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।